ইসিতে সশরীরে তারেক রহমানের এনআইডি নিবন্ধনের কাজ শেষ। ভোটার হবেন ঢাকা 17, গুলশানে 19 নম্বর ওয়ার্ডে। নির্বাচন নিয়ে আর শঙ্কা দেখছেন না মির্জা ফখরুল। শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, শ্রদ্ধা কবি নজরুলের মাজারে। কক্সবাজারে সেন্ট মার্টিনমুখী জাহাজে আগুন, এক স্টাফ নিহত। ফরিদপুরের ভাঙায় ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাই বোন সহ 3 জনের মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও এনআইডির নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর আগে এনআইডি রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে দুপুর 1টায় তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। নির্বাচন ভবনের ইটিআই 104 নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। আঙুলের ছাপ, চোখের মনি, আইরিশের প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ 24 ঘন্টা লাগবে বলে জানিয়েছে এনআইডি উইং। ঢাকা 17 আসনের গুলশান এলাকার ডিএনসিসি 19 নম্বর ওয়ার্ডের ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ওসমান হাদির কবর জিয়ারত করেন। ওসমান হাদির কবর জিয়ারতের পর জিয়ারত করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। তৃতীয় দিনের কর্মসূচি পালনে শনিবার সকাল 10:30টার দিকে গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11:30 ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছেন তিনি। তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তারেক রহমান রওনা দেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। এর আগে তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের কবরস্থানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। মির্জা ফখরুল বলেন, হাদির কবর জিয়ারত তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর হয়েছে বলেও মনে করেন তিনি। ভবিষ্যতের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আজকে এই জুলাই যুদ্ধের অন্যতম সেনানী ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। সেই সঙ্গে তিনি জাতীয় কবি নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করবেন। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। আমরা অত্যন্ত আশাবাদী দ্রুত নির্বাচন যখন আপনার অনুষ্ঠিত হবে, সেখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি সাফল্য লাভ করবেন। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা সাধারণ মানুষ বলছেন, যুগে যুগে যারাই ইনসাফের কথা বলতেন তাদেরকেই শহীদ হাদির ভাগ্য বরণ করতে হয়েছে। যারা সৎ এবং সততার পক্ষে, তাদের সকল মানুষের জন্য তার জন্য দোয়া করা দরকার। তার এই যে আদর্শ, এই আদর্শকে ধারণ করা দরকার এবং দেশ পরিবর্তনের জন্য তার যে আবেগ, এই আবেগকে আমাদের সকলেরই ধারণ করা দরকার। যদি এরকম কোনো ঘটনার পরে কাউকে যদি শাস্তি দেওয়া হতো যথাযথভাবে, তাহলে কিন্তু নতুন করে আমরা এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেতাম না। আমার ছেলেকে নিয়ে আসছি এখানে, আসলে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের যত সমস্যা, আমরা আমাদের হাদির যে জন্য প্রতিবাদ করে গেছি, আমাদের প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দিতে হবে এবং আমাদের সবার অন্তরে ধারণ করতে হবে। ওসমান হাদি আমাদের শহীদ জিয়াও এই দেশকে ভালোবাসতো, দেশের মানুষকে ভালোবাসতো। ওসমান হাদিরও ওস্তাদ ছিলেন এবং উনি ফলো করতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। ওসমান হাদি যুগে যুগে তৈরি হবে, কিন্তু ওসমান হাদির মতো হবে না। ওসমান হাদিকে হারিয়ে আমরা অনেক মিস করেছি। বাংলাদেশের একটা অপরন্ত শক্তি ছিল। ভারতীয় আধিপত্য বিস্তারের কারণে এই ইসলামের ইতিহাসগুলা এখানে সামনে আনা হয় নাই। তো শরীফ ওসমান হাদি এই ইনসাফের যে লড়াই, ইনসাফের যে কাজ করেছেন,
এটি বাংলাদেশের মানুষকে কম সময়ের ভিতরে তিনি বুঝিয়েছেন। জিয়া উদ্যানে গিয়েছিলাম, আমি এখন হাদিবাইয়ের এখানেও এসেছি। আমি হাদিবাইয়ের একজন খুবই ভক্ত। এ সময় শাহবাগ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবের পাশাপাশি অনেক বিজিবি সদস্য মোতায়েন ছিল সমাধি প্রাঙ্গণ সহ পুরো ক্যাম্পাসে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নির্বাচন কমিশনে কাজ শেষে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত শেষে গুলশানের বাসায় ফিরে যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে এভার কেয়ার হাসপাতালে যাবার কথা রয়েছে তার। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, তারেক রহমানের এভার কেয়ার হাসপাতালে আসার ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি রাহান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে দুপুরে নির্বাচন কমিশন থেকে তিনি সরাসরি বনানী কবরস্থানে গিয়েছেন, তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। এরপরে তিনি সামরিক কবরস্থানে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি তার শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব হোসেনের কবর জিয়ারত করেন। এরপরেই এখানে এবার কেয়ারে আসার কথা ছিল, যদিও সেই সিদ্ধান্তটা পরিবর্তন করে তিনি গুলশানের যে 196 নম্বর সড়কের যে বাসাটি সেখানে তিনি থাকেন সেখানেই গিয়েছেন। সেখান থেকে তার আসার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগে যে বিকেল 4টার দিকে তার রওনা হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত তিনি রওনা দেন নাই। আপনি জানেন যে তারেক রহমান যেদিকে মুভ করে সেখানে নেতাকর্মীদের একটি ভিড় থাকে, সেই ভিড়গুলো উপেক্ষা করে তাদেরকে অভিবাদন জানিয়ে তাকে তার নির্দিষ্ট গন্তব্যে যেতে হয়। এর ফলে সেই জায়গাগুলোতে কিন্তু দেরি হয়। তো এখন পর্যন্ত হয়তোবা সেই সব বিষয় মাথা রেখে প্রস্তুতি নিয়ে তাকে বের হতে হচ্ছে। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত তিনি বের হন নাই, শীঘ্রই হয়তো বের হবেন, বের হয়ে এখানে আসবেন। এই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে এবার কেয়ার হসপিটালের সামনে কিন্তু নিরাপত্তা বলয়ে নেওয়া হয়েছে। আমরা আপনাকে দেখাচ্ছি যে এখানে পুলিশ সদস্যরা রয়েছে, সাদা পোশাকের গোয়েন্দা রয়েছে, একই সাথে বিজিবি সদস্যরা রয়েছে, তারও আরেকটু দূরে সেনা সদস্যরা রয়েছে। অর্থাৎ তাকে আমরা গত 3 দিন যাবত যেমনভাবে দেখছি যে তার প্রতিটা মুভমেন্টে সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তা কিন্তু বেষ্টনী কিন্তু এবার কেয়ারও নেওয়া হয়েছে। তো যখনই আসবে তার নিরাপত্তাটা আরও জোরদার করা হবে। আমরা ঠিক কখন নাগাদ আসবে সেটি এখনও নিশ্চিত হতে পারি নাই, তবে গুলশানের বাসা থেকেই বের হওয়ার প্রস্তুতি চলছে, এমনটাই আমরা বিএনপির মিডিয়া উইং থেকে তথ্য পেয়েছি। যদি উনি বের হন বা এখানে আসেন তখন পরবর্তী সংবাদে বা পরবর্তী আপডেট অবশ্যই আপনাকে জানাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে সর্বশেষ খবর জানার জন্য যোগাযোগ করব। দর্শক, শুভ মাহফুজ যুক্ত ছিলেন আমাদের সাথে এভার কেয়ারের হাসপাতালের সামনে থেকে। বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে রাশেদ খান বিএনপির আদর্শ বাস্তবায়নের কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল জানান, ঝিনাইদহ 4 আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বিএনপিতে সদ্য যোগ দেয়া রাশেদ খান। স্থানীয় নেতাকর্মীদের রাশেদ খানের জন্য কাজ করার নির্দেশনাও দেন বিএনপি মহাসচিব। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে আগুনের ঘটনায় জাহাজের এক স্টাফ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 6টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে ভাসমান থাকা অবস্থায় হঠাৎ জাহাজে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেনি।
ফরিদপুরের ভাঙায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। সকাল 7:30টার দিকে ভাঙা খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা হয়। ভাঙা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ভাঙা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতগামী ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাই বোন সহ 3 জন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ সহ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নিহতরা হলেন যশোর মনিরামপুর থানার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান, একই জেলার কেশবপুর উপজেলার চালতিবাড়ি গ্রামের বাবর আলীর পুত্র মিজানুর রহমান ও তার কন্যা বিউটি বেগম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।